তিস্তা বাঁচাতে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান। ভোটে অনিয়ম হলে পার পাবে না কেউ, হুঁশিয়ারি জামায়াতের। ৭,০৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচার, জড়িত ১৬ প্রতিষ্ঠান এবং ২১ প্রভাবশালী সিআইডির তথ্য। অর্থ উদ্ধারের পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধে জোর দেওয়ার পরামর্শ। আত্মীয় কিংবা জুৎসই পরিচয়ে ঢোকেন টার্গেট ফ্ল্যাটে, শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে হাতিয়ে নিতেন স্বর্ণালংকার টাকা। পুলিশের জালে ৪০ মামলার আসামি তানিয়া। রাজনৈতিক অস্থিরতায় সংকটে পোশাক শিল্প, নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শন স্থগিত ইউরোপীয় বায়ারদের। রফতানি স্বাভাবিক থাকলেও দাম কম পাওয়ার অভিযোগ বিজিএমইএর। এবং জলবায়ু ক্ষতিপূরণের অর্থ দয়া নয়, ক্ষতিগ্রস্তদের অধিকার। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ফলাফল নিয়ে শঙ্কা। ব্রাজিলে COP30 সম্মেলনের বাইরে আদিবাসীদের বিক্ষোভ। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, এমন মন্তব্য করে পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিল্লিতে বসে শেখ হাসিনার নির্দেশে জ্বালাও পোড়াও দেশের মানুষের হতে দেবে না বলেও জানান তিনি। নির্বাচনে অংশ না নিলে জামায়াতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সহ নানা স্লোগানে মুখর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির জনসমাবেশে ঢল নামে নেতাকর্মীর। রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে ধানের শীষ মনোনীত প্রার্থীরা আসেন সমাবেশে। শনিবার দুপুরে সমাবেশ মঞ্চে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, আদায় করা যায় না পানির ন্যায্য হিস্সা। পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান মির্জা ফখরুল। ২০২৬ সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। দিল্লিতে বসে জ্বালাও পোড়ায়ের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ তা হতে দেবে না। নির্বাচনে অংশ না নিলে জামাতের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে দলটিকে ষড়যন্ত্র না করার আহ্বান জানান মির্জা ফখরুল। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। ভালো হয়ে যান, কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনি তো নির্বাচন করবেন, নির্বাচন না করে আপনাদের অস্তিত্ব থাকবে না। সে দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, মানুষের জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কেন আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? এর আগে চাঁপাইনবাবগঞ্জের রেয়াইচর এলাকায় মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতকে দাদাগিরি বন্ধ করতে হবে। এখানকার আপনার পুরো পানির হিস্সা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। এদিন সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। শাতিলা শারমিন, সময় সংবাদ। এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হওয়ার সিদ্ধান্তে দেশে অস্থিরতা তৈরি হলে সরকারকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। শনিবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী মোটর শোভাযাত্রার আয়োজন করে। এতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
শোভাযাত্রার আগে এক পথসভায় অংশ নেন তিনি। বলেন, এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। বিগত দিনের মতো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের অন্যতম এই শীর্ষ নেতা। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। তা না হলে মনে রাখবেন, আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। এদিকে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করার সিদ্ধান্তের কারণে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় নিতে হবে সরকারকেই। রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে, এখানে কোনো বিরোধ হয় না। কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয়। কাউকে গুরুত্ব দিল, কাউকে গুরুত্ব দিল না, এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না, অচল অবস্থা সৃষ্টি হয়। এই দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। এ সময় তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। লক্ষ লক্ষ কোটি কোটি শফিক মুন্সি, সময় সংবাদ। কষ্ট দেওয়ার জন্য নয়। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্য। একই সঙ্গে তারেক রহমানের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের এমন অবস্থানকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, তিনি এবং অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান, যারা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচন নিয়ে স্পষ্ট ও দায়িত্বশীল বক্তব্য রেখেছেন। তারেক রহমান আরও বলেন, তাদের এই উদ্যোগ শুধু সার্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধকেই তুলে ধরে না, বরং বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি তাদের আন্তরিকতারও প্রমাণ দেয়। আর নির্বাচনে অংশ নেওয়া সবার নিরাপত্তা, সম্মান এবং রাজনৈতিক অধিকার নিশ্চিতে অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা যে আহ্বান জানিয়েছেন তা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি মিলে যায় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানি লন্ডারিং এর অনুসন্ধান ও তদন্তে গত এক বছরে ৭,০৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের তথ্য পেয়েছে সিআইডি, যার মধ্যে প্রায় ১,২৯৬ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে ১৩১ কোটি টাকা। রংধনু, বিএসবি গ্লোবাল, ইউনিক সহ ১৬ প্রতিষ্ঠান ও সালমান এফ রহমান, গোলাম দস্তগীর গাজী এবং সাইফুজ্জামান চৌধুরী সহ ২১ প্রভাবশালীকে অভিযুক্ত করা হয়েছে অবৈধভাবে সম্পদ অর্জন ও পাচারের মামলায়। টিআইবি বলছে, অর্থ উদ্ধারের পাশাপাশি জোর দিতে হবে পাচার প্রতিরোধেও। মাসুদুর রহমানের রিপোর্ট। ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ টাকাও দিছে। এখানে সব ক্লোজ, পাশেরটা একটা আছে, ওটাও ক্লোজ। চলে গেছে তো গেছে, মাল জিনিস লয়ে তারা আর আসে নাই। সহজেই বিদেশে উচ্চশিক্ষা, এমন প্রলোভন দেখিয়ে ১৯৯৩ সালে যাত্রা শুরু করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস। বিদেশে পাঠানোর নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল বিএসবির নিয়মিত ঘটনা। গণ অভ্যুত্থানের পর পাওনা টাকার দাবিতে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেই বিক্ষোভের পর থেকে লাপাত্তা পুরো প্রতিষ্ঠান। বারিধারার নিজ বাসা থেকে রাতারাতি পরিবার নিয়ে উধাও হয়ে যান প্রতিষ্ঠানের মালিক খায়রুল বাশার। এখানে সব ক্লোজ, পাশেরটা একটা আছে, ওটাও ক্লোজ। চলে গেছে তো গেছে, মাল জিনিস লয়ে তারা আর আসে নাই। পরে অনুসন্ধানে নেমে সিআইডি জানতে পারে ১৪১ জন শিক্ষার্থীর প্রায় ১৩ কোটি টাকা আত্মসাৎ করেছে বিএসবি। মামলা করা হয় মালিক খায়রুল বাশার, তার স্ত্রী, সন্তান সহ অজ্ঞাত ৫ জনের নামে। থলের বেড়াল বেরিয়ে আসে সিআইডি তদন্তে। জানা যায়, গত ৩০ বছরে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়েছেন বাশার। দৃশ্যমান সম্পদের হিসাব মেলে ৪৭ কোটি টাকার। কেউ ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ টাকাও দিছে। আপনি এই টাকাগুলো লয়ে মানুষের কত কষ্টের টাকা, অনেকের ডকুমেন্টসই। বারিধারার ৩টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন আদালত। বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশার। আর সেই টাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন বিপুল ধন সম্পদ। তারই একটি এই প্লট। ১২২% এই প্লট সম্প্রতি ক্রোক করেছে আদালত।
বিএসবির পাশাপাশি রংধনু গ্রুপের বিরুদ্ধেও তদন্তে নামে সিআইডি। এক জমি 2 দফায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে রংধনু গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার সহযোগীরা রংধনু বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের মাধ্যমে পূর্বাচলে পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে 7.5 একর জমি বিক্রি করে। সেই একই জমি জালিয়াতির মাধ্যমে বসুন্ধরা গ্রুপের কাছেও বিক্রি করে হাতিয়ে নেয় 57 কোটি টাকা। এখানেই শেষ নয়, এসব জমি আবার 3টি ব্যাংকে দেখিয়ে মোট 870 কোটি টাকা ঋণ নেয় তারা। সবশেষ বেশিরভাগ টাকায় পাচার করে বিদেশে। পরে মামলা হয় রংধনু গ্রুপের বিরুদ্ধে। মামলার পর আদালতের মাধ্যমে ক্রয় করা হয় রাজধানীর বনানীর হোটেল ইউনিক রিজেন্সি, যমুনা ফিউচার পার্কের 1 লাখ বর্গফুটের বাণিজ্যিক স্পেস। রংধনু গ্রুপের রফিকুল ইসলামের 13 ব্যাংক হিসাবের 17 কোটি টাকা ফ্রিজ করা হয়। প্রতিষ্ঠানের বাইরেও বিগত সরকারের প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাইফুজ্জামান চৌধুরী, সাবেক এমপি বাহার ও তার মেয়ে তাহসিন বাহার, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সাবেক মন্ত্রী মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল, সাবেক মন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন তৌফিকা করিম সহ 21 জনের বিরুদ্ধেও তদন্ত করছে সিআইডি, যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি। আগের রেজিমের অনেক যারা প্রভাবশালী ছিলেন, যাদের হিউজ ক্লাউড ছিল সোসাইটিতে, অনেকের বিরুদ্ধে মামলা চলমান আছে, ইনকোয়ারি হচ্ছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পলিটিক্যালি নিউট্রাল লোক তারাও আছে। তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে যদি একটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারে আমরা সিআইডির কাজ দ্বারা, ওইটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সিআইডি বলছে গত 1 বছরের অনুসন্ধানে বিএসবি, রংধনু, ইউনিক গ্রুপ, অরবিটালস, ক্যাথারিক্স ইন্টারন্যাশনাল, অ্যাপোলো, কাঁচপুর, অটামলুপ অ্যাপারেলস, আহমেদিয়া মাল্টিপারপাস সহ 16টি প্রতিষ্ঠানের মাধ্যমে 7,044 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জিত হয়েছে। এসবের মধ্যে 1,296 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে 131 কোটি টাকা। প্রতিনিয়তই কাজ করতেছে। আমাদের পাইপলাইনে আরও অনেক মামলা আছে। মানি লন্ডারিংয়ের মতো একটা ঘোরিত অপরাধ করে ক্ষতি সাধন করতেছে। তাদের প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসার জন্য বদ্ধপরিকর। টিআইবি বলছে বিদেশে পাচার হওয়া মাত্র 1% অর্থ দেশে ফেরত আনা সম্ভব হয়। সংস্থাটির পরামর্শ, অবৈধ সম্পদ ও পাচারের তথ্য খুঁজে বের করার পাশাপাশি পাচার প্রতিরোধেও জোর দিতে হবে মানি লন্ডারিং মামলা তদন্তকারী সংস্থাগুলোকে। শুধুমাত্র যে কূটনৈতিক পারস্পরিক আইনি সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট সবই অপরিহার্য। এই কারণে আমি মনে করি যে ফেরত আনাটার চেষ্টাটা অব্যাহত রাখতে হবে, কিন্তু প্রতিরোধটা ইম্পর্টেন্ট। দেশে বিদেশে খোঁজ মেলা সম্পদগুলো দ্রুত বাজেয়াপ্ত করতে জোরালো ভূমিকা রাখতে হবে সব পক্ষকে, এমন মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 40 বছর বয়সী তানিয়া, তার নামে মামলাও 40টি। শয়তানের নিঃশ্বাসে মানুষকে অচেতন করে স্বর্ণালংকার আর টাকা নিয়ে হাওয়া হয়ে যাওয়াই তানিয়ার পেশা। অবশেষে রাজধানীর রূপনগরে এক ঘটনায় আবারও ধরা পড়েছেন তিনি। বিস্তারিত তানভীর হাসান মেঘের রিপোর্টে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভবনে ঢুকছেন লাল রঙের পোশাক পরা নারী। প্রবাসীর আত্মীয় কিংবা জুৎসই পরিচয়ে প্রবেশ করেন টার্গেট ফ্ল্যাটে। কিছুক্ষণ পর দেখা যায় স্বাভাবিকভাবে বেরিয়ে যাচ্ছেন ওই নারী, আর উদাও হয়ে যায় বাসার সব স্বর্ণালংকার ও নগদ টাকা। গত 8 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রূপনগরের বর্ধিত পল্লীতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, ওই নারী ফ্ল্যাটে ঢোকার কিছুক্ষণ পরই স্বাভাবিক চেতনা লোপ পায় তার। মুহূর্তেই কোনো কিছু না বুঝেই নির্দেশ নামতো স্বর্ণালংকার সহ সবকিছু তুলে দেন তিনি। ব্যাগটা এমনি করে নিয়ে নিছে, নিয়ে ও এ সাইড থেকে ব্যাগটা এই সাইডে আনছে, আনি আবার এই সাইড থেকে আবার সেম জায়গায় আনি ওই ব্যাগটা রাখছে। এমন কিছু করছে যেটা শুধু নাক দিয়ে নিঃশ্বাসটা ব্রেনে গেছে। মানে আমি সব দেখতেছি, ওর কথা সব বুঝতেছি, আপনি কি বলতেছেন আমি বুঝতেছি, কিন্তু আমি মুখ দিয়ে কিছু আপনাকে বুঝাতে পারতেছি না। যে আন্টি, আপনাকে একটা কথা বলবো। আচ্ছা, আলমারিটা আপনি খোলেন তো। আমি আলমারি খুললাম। নিচের ডয়ার, যেটা আমি কারোর সামনে খুলি না কখনো, চাবি কোথায় রাখি আমি কাউকে বলি না, ওর সামনে আমি চাবিটা নিলাম, ওর সামনে আমি ডয়ার খুললাম। এই ঘটনায় মামলা হলে তদন্ত নামে পুলিশ। মূল হোতা তানিয়াকে চিহ্নিত করে রূপনগর থানার তদন্ত দল। পরে সোমবার দিবাগত রাতে উত্তরা দিয়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানায় তানিয়ার নামে অন্তত 40টির মামলার তথ্য মিলেছে। তার সিডি পিসিপি এর যাচাই করলে দেখা যায় তার পূর্বের মামলা হলো 38টা, এবং আমাদের থানায় এই বিল্লাল সাহেবের বাসায় একটা মামলা হয়, মামলা নম্বর 5, এবং স্টান হাউজিংয়ে সবুজ নামে আরেক ব্যক্তির বাসা, সে একই কায়দায় তার 2 মেয়ে আমেরিকায় থাকে, আমেরিকা প্রবাসী পরিচয় দিয়ে তার বাসায় ঢুকে, সে মামলা সব মোট মামলা এখন 40টা।
তানিয়ার সঙ্গে থাকা চক্রের অন্য সদস্যদেরও শনাক্তের কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তানিয়া একটা মাফিয়া চক্র। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। সুদের ব্যবসাটা করে মানে আমাদেরকে একেবারে নিঃস্ব করে ভিটে ছাড়া করে ফেলছে। ঋণ যদি দেরি হয় দিতে তাহলে তাকে মায়ের ধরার হুমকি দেয়। ঋণ সমিতির নামে সুদের রমরমা ব্যবসা। শেরপুরে অসাধু চক্রের খপ্পরে নিঃস্ব হচ্ছেন অভাবে পড়া মানুষ। অনিবন্ধিত প্রতিষ্ঠান বন্ধের দাবি সমবায় কর্মকর্তার। পহেলা অগ্রহায়ণ আজ। নাচ, গান আর বর্ণাঢ্য আয়োজনে নওগাঁয় অনুষ্ঠিত হচ্ছে নবান্ন উৎসব। দিনটিকে কেন্দ্র করে নানা আয়োজন সাংস্কৃতিক সংগঠনগুলোর। বিস্তারিত জানাতে নওগাঁর মুক্তির মোড়ে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঋতু পরিক্রমায় হেমন্ত, এরপরে নবান্ন। আসলে নবান্ন এই বরেন্দ্র জনপদে সবসময় একটি আলাদা বৈচিত্র্যতার একটা সমাহার নিয়ে আসে। আজ পহেলা অগ্রহায়ণে সেই সমাহারকে আমরা লক্ষ্য করছিলাম। বর্ণাঢ্য সাজে সাজিয়েছেন স্থানীয় এখানকার যারা সামাজিক সংগঠন রয়েছেন এবং পহেলা অগ্রহায়ণের এই দিনটিকে আসলে স্মরণীয় বরণীয় করতে সবসময় কিন্তু যে আতিথেয়তা, কৃষক কিষাণীর যে কর্মচঞ্চলতা, তার সঙ্গে এই নবান্নের গানের যে একটা প্রাণবন্ত, এটাও কিন্তু আমরা ব্যাপকভাবে ফুটে তোলার চেষ্টা করছিল এখানকার সামাজিক সংগঠনগুলো। আমরা এই মুহূর্তে একটু গান, নবান্নের যে গান, সেই গানটিকে নিয়ে আমরা একটু জানবো। আজকে গান চলছে, দেখি গানে কি বলছে। বরেন্দ্র জনপদে নবান্নকে ঘিরে সবসময় এখানকার চাষি, কৃষক এবং এই অঞ্চলের যে কৃষির সমাহার, তা কিন্তু আলাদাভাবে হৃদয়কে নাড়া দেয় এবং হৃদয়কে আন্দোলিত করে তোলে। এই মুহূর্তে আমরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে সামাজিক সংগঠনগুলোর মধ্যে এবং এই কর্মসূচিগুলো মূলত কৃষি ভিত্তিক, কৃষক কিষাণীর যে জীবন প্রবাহ, সেটাকেই আসলে তুলে ধরার একটি প্রয়াস আজকের এই নবান্নের দিনে। এই ছিল সার্বিক নবান্নের খবর আমার কাছে। নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী MR রকি। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। 2024 সালে অক্টোবরে চালু হওয়ার কথা ময়মনসিংহের একমাত্র শিশু হাসপাতাল, কিন্তু এখনও অর্ধেক কাজও সম্পন্ন হয়নি। এর মধ্যে আবার দেখা দিয়েছে নতুন সংকট। বিগত সরকারের আমলে নেয়া প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গেল 16 মাস ধরে বন্ধ নির্মাণ কাজ। মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। যদিও গণপূর্ত বিভাগ বলছে বাকি কাজ শেষ করতে নতুন প্রকল্প প্রস্তাবনা একনেকে অনুমোদনের অপেক্ষায়। হোসেন আলীর ছবি, ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বাইরের করিডোর ও বারান্দার চিত্র এটি। 3টি ইউনিটে 60 শয্যার এই বিভাগে প্রতিদিন ভর্তি থাকে 4 থেকে 7 গুণ বেশি রোগী। সেবা দিতে হিমশিম অবস্থায় পড়তে হয় চিকিৎসক নার্সদের। এখানে একটা প্রস্তাবিত শিশু হসপিটাল করার একটা কাজ চলছে, তো সেটাকে আরেকটু ত্বরান্বিত করে আমাদেরকে এই কাজের যে চাপ, সেটা থেকে মুক্ত করা হলে করব, আমাদের রোগীরাও অধিকতর ভালো সেবা পাবে। ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2017 সালে একটি শিশু হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। তবে জায়গা সংকট এবং প্রশাসনিক জটিলতায় এর কাজ শুরু হতেই সময় যায় 6 বছর। অবশেষে 2023 সালে এই নির্মাণ কাজ শুরু হলেও প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত 16 মাস ধরে বন্ধ রয়েছে শিশু হাসপাতালের নির্মাণ কাজ।
বেসমেন্ট ও একতলার পিলার নির্মাণ শেষে যন্ত্রপাতি সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, লোহায় ধরেছে মরিচা। 2024 সালের অক্টোবরে হাসপাতালটি হস্তান্তরের কথা থাকলেও প্রকল্পের সময়সীমা ওই বছরের জুনে শেষ হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় শিশু হাসপাতালের কাজ। এলাকার লাগিয়ে আমাদের ময়মনসিংহ সরকারি হসপিটালে অনেকটা একটা ভোগান্তি। কাজ যদি রানিংয়ে থাকতো তাহলে অনেক আগে শেষ হয়ে যেত এবং আমরা অন্য প্রকল্পে চলে যেতে পারতাম। এই প্রকল্পের অর্থ বরাদ্দ দিয়ে অতি দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করতে হবে, ময়মনসিংহবাসী যেন সুচিকিৎসা পেতে পারে। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। তবে তিনি জানান, বাকি 55% কাজের জন্য নতুন করে তৈরি করা প্রকল্প প্রস্তাবনা একনেকের অনুমোদনের অপেক্ষায়। নগরীর মধ্য বারেরা এলাকায় 3 একর জমিতে 30 কোটি টাকায় 10 তলা ভিত্তির উপর দ্বিতল শিশু হাসপাতাল নির্মাণের কার্যাদেশ দেয়া হয় 2023 সালের 27 আগস্ট। ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল দেয়া হয়েছে 10 কোটি টাকা। নতুন প্রকল্প প্রস্তাবনায় ব্যয় ধরা হয়েছে আরও 31 কোটি টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সিলেটের সরকারি হাসপাতালগুলোতে তীব্র হচ্ছে ওষুধ সংকট। চিকিৎসা নিতে আসা রোগীরা বাধ্য হচ্ছেন বাইরে থেকে ওষুধ কিনতে। ভোগান্তিতে পড়েছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। সরবরাহে অনিয়ম, দুর্নীতি আর তদারকির অভাবেই সংকট, এমনটাই অভিযোগ তাদের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, ঘাটতি নিরসনে টেন্ডার হালনাগাদ প্রক্রিয়া চলমান। দিগেন সিংহের ছবিতে উপবণিকের রিপোর্ট। সিলেট বিভাগের 4 জেলার কোটি মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে দিন দিন রোগী বাড়লেও সেই তুলনায় বরাদ্দ বাড়েনি ওষুধের। চিকিৎসা নিতে আসা রোগীরা সরকারি ফার্মেসিতে ওষুধ না পেয়ে বাইরে থেকেই কিনছেন। যদি লিখিয়া দেয় আপনার 8 আইটেম, 1 আইটেম দেখা যায় ওষুধ আছে, বাকি 7 আইটেম আপনার 12 টাকা লওয়া লাগে। ওষুধ যেগুলো আছে এগুলা পরিপূর্ণভাবে পাই না। একটা ঔষধ আপনার মেডিকেল থেকে পাইছি না, সমস্ত ঔষধ আমি বাইরে থেকে কিনা লাগছে। একই চিত্র বিভাগের সব সরকারি হাসপাতালে। ফার্মেসিতে নেই প্রয়োজনীয় ওষুধ। সরবরাহে অনিয়ম, দুর্নীতি ও তদারকির অভাবে সংকট তৈরি হয়েছে, অভিযোগ রোগী ও স্থানীয়দের। ওষুধ পাই না, এর বাদে লেখা দেয় তারা 3টা 4টা, আমরা ব্যবহার করে একটা। আমরা সরকারি মেডিকেল হয়, আমরা লাভটা কোনটা? পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরকারে দেয়, কিন্তু আমাদের পাবলিকে কেন ওষুধ পায় না? কর্তৃপক্ষ বলছে 24-25 অর্থ বছরের জন্য ওষুধের বরাদ্দ প্রায় 20 কোটি টাকা। ইডিসিএল থেকে 75 ভাগ ওষুধ কিনতে হয়, বাকি ওষুধ কিনতে হবে ই-টেন্ডারের মাধ্যমে। তবে 25-26 অর্থ বছরে চাহিদা অনুযায়ী সপ্তমবারের মতো ওষুধ সরবরাহ করা হয়েছে 2,50,46,178 টাকা। এর বিপরীতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ওষুধের সংকট তৈরি হচ্ছে। সরকারি নীতি নির্ধারণ মহলে এবং যারা এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন, আমরা আমাদের যোগাযোগ চালিয়ে যাচ্ছি যাতে আমাদের বাজেট পরবর্তী সময় এবং বর্তমান যে পরিমাণে পেশেন্ট আমরা ভর্তি হচ্ছেন এবং সেবা দিচ্ছি সেই অনুযায়ী আমাদের বাজেটটা বাড়ানোর জন্য। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, ঘাটতি নিরসনে টেন্ডার হালনাগাদ প্রক্রিয়া চলমান রয়েছে। আর বাজেট ও ওষুধ সরবরাহ বাড়লে সংকট নিরসন হবে, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। 900 বেডের হাসপাতাল, প্রশাসনিক অনুমোদন 500 বেডের জন্য, কিন্তু রুগী থাকে 3000-এর মতো। তবে এখন যে ওষুধগুলোর টেন্ডার প্রক্রিয়াতে আছে কিছু, এই চাহিদা অনুযায়ী এখন চলে আসবে। নিশ্চয়ই এটা অদূর ভবিষ্যতে এইসব সমাধান হবে এবং আমরা রোগীদেরকে ওষুধ দিতে পারলে আমাদেরও ভালো লাগবে এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ এইসব সংকট পার হবে। সিভিল সার্জন কার্যালয় থেকে সিলেটের নিয়ন্ত্রণাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ওষুধ সংকটের তালিকা সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা না বাড়ালে সংকট কাটবে না। তো ওষুধ সংকটের কারণে তারা তাদের প্রত্যাশা অনুযায়ী সেই ওষুধগুলো পাচ্ছেন না। সঠিক সরবরাহ এবং তদারকি পেলেই এই সংকট থেকে উত্তরণ পেতে পারে বলে মনে করছেন এখানকার সেবা নিতে আসা রোগীরা। সিলেট উসমানী হাসপাতাল থেকে উপবণিক, সময় সংবাদ। ঋণ সমিতির নামে সুদের রমরমা ব্যবসা। শেরপুরে সুদ কারবারের খপ্পরে নিঃস্ব হচ্ছেন দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও অভাবে পড়া মানুষ। এনজিওগুলোর এমন চক্রবৃদ্ধি ঋণ সমিতি অচিরেই বন্ধের দাবি এলাকাবাসীর। অনিবন্ধিত ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জেলা সমবায় কর্মকর্তার। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। জরুরি প্রয়োজনে টাকা ধার দিতে হঠাৎ সরব নামে বেনামে বিভিন্ন ঋণদান সমিতি। কিন্তু এসব এনজিওর চক্রবৃদ্ধি সুদের দেনায় পড়ে ভিটে মাটি বিক্রি করে এলাকা ছাড়া হচ্ছেন শিবার্থী উপজেলার ঝগড়াচর বাজারের নিম্ন আয়ের মানুষ।
কারো আর্থিক দুর্বলতা পেলেই ঋণ নিয়ে হাজির হয় সুদের কারবারিরা। পরে চড়া সুদ দিতে না পারলে বাড়ি থেকে গরু, ছাগল, প্রয়োজনীয় মালামাল তুলে আনে তারা। এসব সুদের কারবারিদের দৌড়াতে অতিষ্ঠ স্থানীয়রা। প্রভাবশালী ব্যক্তি ও এনজিওর সুদ ব্যবসা বন্ধের দাবি জানান তারা। বলেন, সুদ বন্ধ না হলে সহায় সম্বল হারাবে ঋণের ফাঁদে পড়া অসহায় মানুষ। সুদের ব্যবসাটা করে আমাদেরকে একেবারে নিঃস্ব করে ভিটে ছাড়া করে ফেলছে। সুদের ব্যবসা করতেছে, ধনীরা আরো ধনী হইতেছে, গরিবেরা আরো গরিব হইতেছে। ঋণ যদি দেরি হয় দিতে, তাহলে তাকে মায়ের দরের হুমকি দেয় এবং দেশ ছাড়া করে ফেলে। অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা এখনো বন্ধ হয়নি। এই সমস্ত সুদের সাথে যারা জড়িত অতি দ্রুত এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। অনুমোদন ছাড়া সমিতির নামে ঋণ দেওয়া দণ্ডনীয় অপরাধ। এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন জেলা সমবায় কর্মকর্তা। পুলিশ বলছেন, অভিযোগ পেলে আইনের আওতায় আনা হবে অপরাধীদের। যদি কেউ আমাদের কাছে ভুক্তভোগী হন বা এই সুদি কারবারের ভিকটিম হন, আমাদের কাছে অভিযোগ দিলে পরে আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ব্যক্তি উদ্যোগে সুদের ব্যবসা পরিচালনা করে থাকে, তাহলে এটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসন, সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। ঝগড়াচর বাজারে চলছে এমন অর্ধ শতাধিক অবৈধ ঋণদান সমিতি এবং বিভিন্ন মহাজনী সুদের কারবার। সময় সংবাদ, শেরপুর। সময় বদলাচ্ছে, প্রযুক্তি, অর্থনীতি, জীবনযাত্রা সবকিছু এগিয়ে যাচ্ছে দ্রুত, কিন্তু কোথায় যেন হারিয়ে যাচ্ছে ধৈর্য, সহানুভূতি, সহনশীলতার মতো কোমলতা। ছোটখাটো তর্ক থেকে বড় বড় দ্বন্দ্ব, সবখানেই দেখা যাচ্ছে অস্থিরতা, অসহিষ্ণুতা। আন্তর্জাতিক সহনশীলতা দিবসে এস.এম. সালাউদ্দিন ও অনুপ দত্তর ক্যামেরায় উম্মেহানের রিপোর্ট। শহর যেন গতি দিয়ে গড়া এক অবিরাম দৌড়। এখানে ভোর মানেই ক্লান্ত এক শুরু। প্রত্যেক মানুষ যেন ছুটে চলা এক একটি নগর বিষাদ। তাই তো নগর জীবনে ভুল মানেই রাগ, একটু দেরি মানেই অপমানের শিকার হওয়ার ঝুঁকি। একটা শব্দেই পাল্টে যায় সম্পর্ক, কিংবা নীরবতার সুতোয় টান পড়ে বন্ধুত্বে। চারিদিকে অস্থিরতা আর আক্রোশের ছড়াছড়ি। কেউ কি থেমে দেখে পাশের মানুষটা কেমন আছে? ব্যক্তিগত যে চাপ, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের যে পরিমাণ সংগ্রাম করতে হয় এখন, তাতে করে অন্যের খোঁজ তেমন একটা রাখা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা এত বেশি রোবোটিক লাইফ লিড করতেছি যে আশেপাশে কি হয়ে যাচ্ছে সেটা আমরা আসলে খেয়াল করতেছি না। বোঝাপড়া তো দূরের কথা, কেবল প্রতিক্রিয়া জানাতে চায় মানুষ। দিনে দিনে হারিয়ে যাচ্ছে অনুভবের শক্তি। যেখানে অপেক্ষার চেয়ে চলে যাওয়াই সহজ, সেখানে ভিন্ন মত বিষাক্ত বিষের মতো। আমি যেটা জানি না সেটা ও জানবে না, আমি যেটুকু জানি সেটাই আমি সর্বোচ্চটুকু জেনে ফেলেছি। তো ও আমাকে যেটা বলছে সেটা হয়তো বা নিজের অজ্ঞতা থেকে বলছে। যার যার চিন্তা সবাই করতে, কেউ ধৈর্য নাই, যে যেমতে পারতেছে সেমতেই গাড়ি ঘোড়া নিয়ে চলে যেতেছে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড়, রাজনৈতিক ধর্মীয় বিষয়ে উত্তেজিত প্রতিক্রিয়া, এ যেন অসহিষ্ণু সমাজের প্রতিচ্ছবি। এখন যেভাবে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, সেই অস্থিরতার পিছনে প্রধান কারণ একটাই, যে আমি যা বুঝতেছি এটাই রাইট। জলবায়ু পরিবর্তন মানুষের মানসিকতাকে মারাত্মক এফেক্ট করে। যে সকল অঞ্চলগুলো উষ্ণ এলাকা, সেখানে কিন্তু দেখবেন যুদ্ধ বিগ্রহ বেশি। কেউ ধীরে চললে পিছিয়ে পড়ে, সহনশীল হলে দুর্বল ভাবে। কিন্তু কে জানে, হয়তো ধীরে চলা মানুষটাই এখনো মানুষ আছে। একসময় রাগ মানে ছিল ক্ষণিকের অভিমান, এখন রাগ মানেই সম্পর্কের সমাধি। এখন একটি শব্দে যুদ্ধ হয়, একটি শব্দে ভেঙে যায় বন্ধুত্বের সম্পর্ক। মানুষ এখন ধৈর্যের শক্তি হারিয়ে ফেলেছে। সমাজ বিশ্লেষকরাও বলছেন, মানুষ এখন নিজের মতামতকেই চূড়ান্ত সত্য মনে করে। ফলে সংঘাত বাড়ছে, মানুষ হারিয়ে ফেলছে সহনশীলতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে তৈরি পোশাক সহ রফতানিমুখী শিল্প। উদ্বেগ বাড়ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোরও। তবে উৎপাদন ও রফতানিতে এখনও তেমন প্রভাব পড়েনি বলে দাবি মালিকপক্ষের। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে কয়েকদিন ধরেই বাড়তি নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবুও নিরাপত্তা শঙ্কায় ভুগছেন শিল্প মালিকরা। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নেগেটিভ থাকবে, আরও নেগেটিভ হবে। প্রথম কারণ হচ্ছে যে একটা
এখনও একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার এখনও আসেনি, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আমাদের গ্যাস বিদ্যুতের যে সংকট, এটা কিন্তু এখনও কাটেনি। এই ধরনের একটা পরিস্থিতিতে কিছুটা যখন শঙ্কা কারণ হয়ে দাঁড়ায়, তখন কিন্তু বিনিয়োগকারী বলেন বা আমাদের বায়াররা বলেন, তারা কিন্তু ভিজিটে আসতে চায় না। এদিকে বাংলাদেশ থেকে পোশাক ও অন্যান্য পণ্য ক্রয় করে এমন কয়েকটি ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন তারা। বাংলাদেশের সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর এখনও নির্বাচিত কোনো সরকার গঠিত হয়নি। এ কারণে নতুন বিনিয়োগ বা কারখানা সম্প্রসারণের বিষয়ে আমরা আপাতত অপেক্ষা করছি। বর্তমানে পণ্য পরিবহন ও কারখানা পরিদর্শনে বাড়তি সতর্কতা অবলম্বন করছি। প্রতিদিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দিনের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নিতে হচ্ছে। রাজনৈতিক সংকটের কারণে টানা ৩ মাস ধরে কমছে দেশের সার্বিক পণ্য রপ্তানি। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি পোশাক সহ রপ্তানি সংশ্লিষ্ট খাতগুলো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে মালিকপক্ষ মনে করছে, প্রশাসনের কঠোর নজরদারি থাকলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি বেড়েছে 13% বেশি। ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে এমন তথ্য মিললেও বিজিএমইএ এর দাবি, রফতানির পরিমাণ বাড়লেও গড়ে 2% বেশি কমেছে প্রতি ইউনিট পোশাকের দাম। চাহিদা বাড়ার পাশাপাশি পোশাকের দাম প্রতিযোগিতামূলক থাকায় চলতি বছরের প্রথম 9 মাস অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক আমদানি 7.14% বেড়েছে। এ সময় ইউরোপের বাজারটিতে বাংলাদেশি পোশাকের রফতানি 13.17% বেড়ে দাঁড়িয়েছে 15.26 বিলিয়ন ইউরোতে, যা 2024 সালের একই সময়ে ছিল 13.49 বিলিয়ন ইউরো। যুদ্ধ, মার্কেট স্থগিত হইয়া অনেক অর্ডার মানে ডেফার্ড হয়ে গেল। দ্বিতীয়ত হলো যে অনেকবার ক্যান্সেল করে ফেলছে, এটা দেখে আমি পরে কি করা যায় এইটা। আর যেহেতু আমরা ডে নাইট করে জুলাই অগাস্টের কাজ আমরা করে আগে দিয়ে দিয়েছি, তো জুলাই সমস্যা অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ, খালি আমি জানি এগুলি বন্ধ হচ্ছে। তবে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএম এর হিসাব, এ সময় রফতানির পরিমাণ বাড়লেও পোশাকের দাম বছর ব্যবধানে কমেছে 2.06%। তুলনামূলক কিছুটা সুবিধাজনক আছি, যেটা আগামী মাসগুলোতে এটার একটা প্রতিফলন হয়তো দেখা যাবে, বিশেষ করে চীন বা ভারতের তুলনায়। এবং সেই কারণে হয়তো আমাদের মূল রপ্তানি পণ্যগুলো আরও কিছুটা আগামী মাসগুলোতে সুবিধা পেতে পারে। তবে একই সাথে এটাও মনে রাখা দরকার, ইউএস ট্যারিফের জন্য মার্কিন বাজারে পণ্যের উচ্চ মূল্যে কারণে কিন্তু ভোক্তার চাহিদা কমে গেছে। ইউরোপের বাজারে শীর্ষ পোশাক রফতানিকারক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে চীন। ইউর বাজারে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির তৈরি পোশাক রফতানি 9.86% বেড়ে ঠেকেছে 19.77 বিলিয়ন ইউরোতে। বাংলাদেশের পর অবস্থান করছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়া। তবে তৃতীয় স্থানে থাকা তুরস্কের তৈরি পোশাক রফতানি প্রায় 10% পড়ে গেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের 3 বছর পরও পূর্ণতা পায়নি মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। এখনও বেহাল দশা ড্রেনেজ ব্যবস্থার, হয়নি রাস্তার কাজ, মিলেনি গ্যাস সংযোগও। শুরুতে শিল্প প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহী হলেও বর্তমানে মাত্র 2টি চালাচ্ছে তাদের উৎপাদন কার্যক্রম। তবে অবকাঠামোগত সমস্যা দূর করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। সিলেট বিভাগের 3টি জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয় 2016 সালে। উদ্বোধন হয় 2022 সালের 20 নভেম্বর। শুরুতে 5টি প্রতিষ্ঠান বিনিয়োগ করলেও বর্তমানে মাত্র 2টি প্রতিষ্ঠান রয়েছে উৎপাদনে। আনুষ্ঠানিকভাবে চালুর 3 বছর পরও অর্থনৈতিক অঞ্চলটির এমন বেহাল দশার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, এখনও গড়ে ওঠেনি সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা, সংস্কার হয়নি রাস্তার কাজ, রয়েছে ভূমি জটিলতা, মিলেনি গ্যাস সংযোগ। খালো নাই, ড্রেন নাই, কিচ্ছু নাই, রাস্তাঘাট কিচ্ছু হয়েছে না। বর্তমানে এখানে কোনো ফ্যাক্টরি নাই, 2-1টা ফ্যাক্টরি আছে, এটা তারা বাইরে লোকানে 2টা ইন্ডাস্ট্রি হয়েছে। আর অত সব জায়গা নিছে, আমরা 2 কেয়ারের মতো জায়গা নিছে, কিন্তু ওখানে পর্যন্ত আমরা এলাকায় কোনো মানুষের ছায়া চাকরি পায় না। শত একর জায়গা একোয়ার করার পরও শত মানুষের কর্মসংস্থান হয়নি। যদি বেশি ইন্ডাস্ট্রি হয় তা আমাদের এলাকার জনগণ এখানে উপকৃত হবে।
এ অবস্থায় ব্যবসা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি উদ্যোক্তাদের। রাস্তাটা আর ড্রেনেজ সিস্টেমটা যদি আরেকটু দ্রুততার সহিত কাজটা শেষ হতো তাহলে আমাদের ভোগান্তিটা আর কি কমতো। আশা করতেছি যে আগামী 2-1 মাসের ভিতরে ড্রেনেজ সিস্টেমটা সমাধান করবেন। এদিকে বরাদ্দ প্রতিষ্ঠানগুলো দ্রুত উৎপাদনে যেতে না পারলে তাদের প্লট বাতিলের হুঁশিয়ারি কর্তৃপক্ষের। দ্রুততম সময়ে কনস্ট্রাকশন শেষ করে আমরা যে তাদের টার্গেট দিচ্ছি করার জন্য, প্রোডাকশনে যাওয়ার জন্য দ্রুততম সময়ের জন্য। যেসব প্রতিষ্ঠান ফেল করবে আর কি তাদের ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তাদের ওই প্লট বাতিল করে নতুন প্রতিষ্ঠানকে হয়তো প্লট বরাদ্দ দেওয়ার ইনিশিয়েটিভ নেওয়া হবে। শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের আয়তন 353 একর। পুরো অঞ্চলে শিল্প কারখানা চালু হলে কর্মসংস্থান হবে 44,000 মানুষের। সময় সংবাদ, মৌলভীবাজার। লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের। এদিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের সমবেদনা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী আলী। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে উনি মৃত্যুবরণ করলেন। এখন অ্যাকচুয়ালি কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখন আমাদের কাছে অজানা। আমরা এটি বের করার চেষ্টা করতেছি। প্রকৃত সন্ত্রাসী, প্রকৃত হত্যাকারীকে খুঁজে বাইর করতে হবে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, সঠিক বিচার দাবি করি। জামালপুরের নান্দিনায় ব্রহ্মপুত্র নদের উপর চলছে 606 মিটারের সেতু নির্মাণ। তবে ধীর গতিতে কয়েক দফা সময় বাড়িয়েও শেষ হয়নি নির্মাণ কাজ। তাই ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন স্থানীয়রা। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। যদিও এলজিইডি বলছে আগামী মে মাসে খুলে দেওয়া হবে সেতুটি। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর শেরপুরের সঙ্গে টাঙ্গাইল হয়ে রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় 2022 সালে জামালপুর সদর উপজেলার নান্দিনায় ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার বিভাগ। 2025 সালের জুনে সেতুর কাজ শেষ হওয়ার কথা। তবে অর্থ বরাদ্দ জটিলতার কারণে সেতুটি নির্মাণ কাজে ধীরগতি দেখা দেয়। ফলে এই দুই জেলার চরাঞ্চলে প্রায় 2 লাখ মানুষের চলাচল ও কৃষি পণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতু না থাকায় ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছেন স্থানীয়রা। অনেক দিন ধরে কাজ হইতেছে, কাজটা আসলে খুব ধীর গতিতে হইতেছে। এই ব্রিজ না হওয়াতে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা। আমাদের কৃষি যে পণ্যগুলো আছে এগুলো আমাদের একবার মাথা থেকে নামাইতে হয়, আবার নৌকাতে উঠাতে হয়, নৌকা থেকে আবার মাথা নিয়ে নান্দিনে নিতে হয়। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। এলজিডি নির্বাহী প্রকৌশলী বলছেন কাজ চলমান রয়েছে। 2026 সালের মে মাসে শেষ হবে। কাজ চলমান আছে এবং কাজের বর্তমান অগ্রগতি 55%। আমরা আশা করছি যে ইতিমধ্যে একটু কাজের সময়সীমা আগামী মে 26 পর্যন্ত বর্ধন করা হয়েছে। সেতুটির নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে 106 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। সকালের সময় জলবায়ুর প্রভাব মোকাবিলায় বরাদ্দের অর্থ কোনো দয়া নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার। এই অর্থ আদায়ের দাবি উঠেছে ব্রাজিলের বিশ্ব জলবায়ু সম্মেলনে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলোর প্যারিস চুক্তির বাস্তবায়ন কিংবা প্রতিশ্রুত ক্ষতিপূরণ না দেয়ায় এবারের সম্মেলন থেকে ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা নেই। ব্রাজিলের বেলেমে আয়োজিত কপ সম্মেলন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। আমাজনের প্রবেশদ্বার ব্রাজিলের বেলেমে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিন পার হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নেই কোনো আশার বাণী। বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে জাতীয় পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি উপস্থাপন করা হচ্ছে। এছাড়া একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা এবং ক্ষতিপূরণ আদায়ে সুনির্দিষ্ট দাবি নিয়ে কাজ করছে প্রায় 74টি দেশ। বাংলাদেশ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পররাষ্ট্র, অর্থ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিয়ে জলবায়ুর প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর্থিক সুরক্ষায় সোচ্চার হয়েছেন। যারা উন্নত বিশ্বের দেশগুলো আছে তাদের কাছে আমাদের ক্লেম করা যে আমরা লোনের বদলে আমরা গ্র্যান্ট চাই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে। এই সেক্টরে আমরা লোন চাই না, কারণ লোন নিলে সেগুলা বোঝা টানতে হয় অনেক বছর ধরে।
2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ পাওয়ার বিষয়টি কোনো দয়া নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার বলে জানান উপদেষ্টা ফরিদা আক্তার। সম্মেলনের সময় প্যারিস এগ্রিমেন্ট তারা লঙ্ঘন করছে এবং তারা ডিলেই প্রসেস ফলো করছে, এবং আমাদের উচিত হবে যে এখন যখন আমরা ফাইন্যান্সের দাবি করব, এটা আমরা দয়া চেয়ে দাবি করছি। সরকারের পাশাপাশি সম্মেলনে যোগ দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। তাদের মতে উন্নত দেশগুলো ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা না করায় এবারের সম্মেলন থেকে ইতিবাচক ফল আসার সম্ভাবনা নেই। ক্ষতিপূরণের জন্য সবাই মিলে যে তহবিল গঠন করা এবং তার মাধ্যমে এই বিশ্বকে গড়ে তোলা, সেই জায়গাটা আসলে কেউ কমিটমেন্টগুলো ওইভাবে রাখছে না, এবং এই কারণে যে রেজাল্টের কথা বলি সেই রেজাল্টগুলো আমরা দেখতে পাই না। এদিকে বড় বড় অবকাঠামো প্রকল্পের কারণে আমাজন রেইন ফরেস্ট ও ভূমি ধ্বংস হচ্ছে দাবি করে জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিনেও মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আদিবাসী সম্প্রদায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোর অনেকটা অনীহা থাকার কারণে গত কপ সম্মেলনগুলোর মতো এবারের সম্মেলন থেকেও বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোকে খালি হাতে ফিরতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে এই সম্মেলনের পর থেকেই জোর লবিং চালিয়ে যেতে হবে এসব ক্ষতিপূরণ আদায়ে সমস্ত দেশগুলোর যৌথ উদ্যোগ নিয়ে। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় চলছে শিক্ষা ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ। অঞ্চল জুড়ে প্রায় 82% স্কুল ধ্বংস হয়ে যাওয়ায় কাজটি সহজ হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। গাজার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই গাজাবাসীকে অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে অমত প্রকাশ করেছেন জর্ডানের রাজা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। এদিকে গাজা ও পশ্চিম তীরে এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। গাজা ও পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। খান ইউনিসের দক্ষিণাংশ, গাজা সিটির উত্তরাঞ্চল এবং রাফা সীমান্ত জুড়ে দখলদারদের হামলায় নতুন করে ধ্বংস হয়েছে বহু স্থাপনা। স্যাটেলাইট চিত্র অনুযায়ী যুদ্ধবিরতির পরও 1 মাসে অন্তত 1,500 ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে রামাল্লার কাছে অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণে কয়েকজন ফিলিস্তিনি নিখোঁজ হওয়ার ঘটনাও সামনে এসেছে। এদিকে গাজাবাসীকে অন্যত্র স্থানান্তরের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে জর্ডান ও পাকিস্তান। ইসলামাবাদে 2 দিনের বৈঠকে জর্ডানের রাজা আবদুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, গাজার মানুষকে গণ উচ্ছেদের কঠোর বিরোধিতা করবেন তারা। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে আরব ইসলামী 8টি দেশের সমন্বিত উদ্যোগ, শাসন কাঠামো পুনর্গঠন ও পুনর্বাসন পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বৈঠকে। এই পরিস্থিতিতেই গাজাকে ধীরে ধীরে আগের রূপে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু হয়েছে। চলছে অঞ্চলটির শিক্ষা ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ। 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় 82% স্কুল ভবন। এর মধ্যেও অস্থায়ীভাবে পাঠদান শুরুর ব্যবস্থা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ধ্বংসস্তূপে পরিণত স্কুলের উঠান কিংবা পাশের খালি জমিতে অস্থায়ী স্কুল তৈরির উদ্যোগ চলছে। তবে শিক্ষা সামগ্রিক ঘাটতি ও নিরাপদ পরিবেশের অভাবে এই কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে শিক্ষার্থীরা। যুদ্ধ চলাকালীন তারা শারীরিক ও মানসিক দুইভাবেই হারিয়ে ফেলেছে স্বাভাবিক ছন্দ। শিক্ষকরা বলছেন, যুদ্ধোত্তর মানসিক চাপ সামলে শিক্ষায় ফিরিয়ে আনাই এখন সবচেয়ে কঠিন কাজ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সৌদি আরবকে F-35 স্টেলথ ফাইটার জেট বিক্রির প্রস্তাব বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে কথা জানান ট্রাম্প। জানান, লকহিড মার্টিনের তৈরি এই উন্নত যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে রিয়াদ। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগেই সম্ভাব্য এই অস্ত্র চুক্তির আলোচনা সামনে এলো। এই বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি আবারও আশা প্রকাশ করেন যে সৌদি শিগগির আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হবে, যদিও রিয়াদ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রোডম্যাপ ছাড়া এমন পদক্ষেপে আগ্রহী নয়। দেখছেন সকালের সময়। ভারতকে হারিয়ে প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে উল্লাস করতে চান সমিত সোম। ভারত ম্যাচে শুধু ডিফেন্সিভ নয়, গোল স্কোরের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। প্রত্যাশিত জয় না পেলেও দলের সবকিছুতে উন্নতি দেখছেন সমিত। এদিকে হামজা চৌধুরীর ডকুমেন্টারি করতে ঢাকা এসেছেন লেস্টার সিটির মিডিয়া বিভাগ।
ভারত ম্যাচের আগে হাসি মুখে অনুশীলনে হামজা চৌধুরী। খুব সহজেই অতীত ভুলে ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারা তার দারুণ এক গুণ। হামজাকে নিয়ে ডকুমেন্টারি করতে ঢাকায় এসেছেন লেস্টার সিটির মিডিয়া বিভাগ। দেশের মাটিতে তার ক্লাবের স্টাফদের দেখে এক ভিন্ন রকম অনুভূতি হামজার। অনুশীলনের শুরুতে সাংবাদিকের ক্যামেরা দিয়ে তাদের ফ্রেম বন্দিও করে মুহূর্তটা স্মরণীয় করে রাখলেন লেস্টার সিটির এই ফুটবলার। ভারতের বিপক্ষে এবার বাংলাদেশের প্রত্যাশা বেড়েছে আগের থেকে কয়েক গুণ। 2 দশকে জয়ের দেখা না পাওয়া ভারতের বিপক্ষে এবার জয়ের প্রহর গুনছে সমর্থকরা। লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর পর গোলের দেখা পেলেও এখন পর্যন্ত জয়ের দেখা পাননি সমিত সোম। সবার মতো ভারত ম্যাচের গুরুত্ব ভালোভাবেই জানা আছে তার, তাই ভারতকে হারিয়ে উৎসবে মাততে চান তিনি। জানি যে ইন্ডিয়া একটা ভালো টিম, আমরাও ভালো টিম। এই ম্যাচটার অনেক মিনিং আছে, তাই না? ওই রাইভালরিটা ভালো কম্পিটিশন হবে, বাট আমরা রেডি থাকবো আর আশা করি যে আমরা জিততে পারবো, ভালো খেলতে পারি, ভালো পারফরমেন্স দিতে পারি। আর আমরা ওই উইনের জন্য খুঁজতেছি আর ওই উইনটা পাবো এই টিউসডে ম্যাচে। প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির পর শক্তিমত্তা বেড়েছে বাংলাদেশের। বড় নামগুলো যোগ হলেও ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ভূমিকায় থাকছেন দেশি ফুটবলাররা, যা নিয়ে সমালোচনা করেছেন সমর্থকরা। তবে দেশি বিদেশিদের মধ্যে কোনো পার্থক্য দেখছেন না সমিত। কোচের পরিকল্পনাতেই আস্থা রাখতে চান তিনি। আমরা ওই টিম স্পিরিট, আমাদের টিম পাসিং, আমাদের কন্ট্রোল, ম্যাচের কন্ট্রোল, ওইটা অনেক বেড়ে গেছে। আর ওইটা হলো ইমপ্রুভ করছে। এখন মেন জিনিস হলো উইন করতে। দেশি বিদেশি ডাজন্ট ম্যাটার, তাই না? আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে যে ম্যাচটা কীভাবে জিতবো। আর at the end of the day এক্সপিরিয়েন্সগুলোর থেকে শিখতে হবে যে এগুলো যদি হয় না। বাট আমরা কোনোদিন চিন্তা করি না যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড়, ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সব একসাথে থাকতে হবে, সো ওইভাবে আমি চিন্তা করি না। প্রতিপক্ষ ভারত মানেই বাড়তি সতর্কতা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কষ্টসাধ্য হলেও তাদের শক্তিশালী ডিফেন্স লাইন আপ ভেঙে ঘরের মাঠে স্কোর করতে চায় বাংলাদেশ। ডিফেন্স লাইন তো ভালো খেলে, বাট আমি আগের যে বলছি এদের একটা গ্যাপ থাকে, মিডফিল্ড লাইন ব্যাক লাইনের দিকে একটা গ্যাপ থাকে, ওই স্পেস থাকে। ওই স্পেস যদি এক্সপ্লয়েট করতে পারি তাহলে আমাদের ওইখানে থেকে আমরা যদি হাফ স্পেস পাই, ওইখানে টার্ন করে থ্রু বল দিয়ে আমাদের স্ট্রাইকার সাকসেস হোপফুলি পাবো। তার নাহলে ওইখানে থেকে আমরা শট করতে পারবো একটু দূরের থেকে। আর দূরের থেকে যে শট করি তাহলে এদের ব্যাক লাইন একটু আমাদের দিকে অ্যাট্রাক্ট হবে, ওই সময়তে আমাদের স্ট্রাইকারকে হোপফুলি পাওয়া যাবে আর ভালো চান্স পাবো। এবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে না পারলেও আগামী বছর থেকে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে চায় বাংলাদেশ ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবার ফুটবল প্রসঙ্গ। 7 বছর পর বাংলাদেশে পা রাখলো ভারত ফুটবল দল। হামজাদের রুখতে এবার প্রথমবারের মতো ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান প্রবাসী রায়ান উইলিয়ামসকে দলে ভিড়িয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা রায়ানের এখনও মেলেনি ফিফা AFCর অনাপত্তিপত্র। সুনীল ছেত্রীকে ছাড়াই এবার তারুণ্য নির্ভর দল নিয়ে সন্ধ্যায় ঢাকায় পা রাখেন কোচ খালিদ জামিল। 7 বছর পর আবারও লাল সবুজের দেশে ভারত দল। হামজা শহীদদের নতুন বাংলাদেশের বিপক্ষে বিগ ক্ল্যাশে মুখোমুখি হতে শেষ মুহূর্তে চমক দিল ভারত। অস্ট্রেলিয়ান প্রবাসী রায়ান উইলিয়ামসকে নিয়েই ঢাকায় পা রেখেছে ব্লু টাইগার্স। যদিও বড় রকম বিপত্তি আছে তার মাঠে নামা নিয়ে। বাংলাদেশ সফরে এলেও তার খেলার ভাগ্য ঝুলে আছে অস্ট্রেলিয়ার অনাপত্তিপত্র এবং ফিফা ও AFCর ছাড়পত্রের ওপর। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া উইলিয়ামস সম্প্রতি তার ভারতীয় পাসপোর্ট হাতে পেয়েছেন। প্রবাসী ফুটবলার হিসেবে প্রথমবারের মতো রায়ানকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে AIFF। অস্ট্রেলিয়া জাতীয় দল ছাড়াও EPL-এ ফুলহাম ও বোর্নমাউথের হয়ে খেলার অভিজ্ঞতা আছে রায়ান উইলিয়ামসের। তবে ভারতের এই দলটাতে নেই অনেক তারকা ফুটবলার। সুনীল ছেত্রীকে কোচ বিবেচনায় রাখছেন না সে খবর মিলেছিল আগেই। এছাড়াও স্কোয়াডে রাখা হয়নি ভারতের এই মুহূর্তের অন্যতম সেরা মিডফিল্ডার লিস্টন কোলাসোকে। ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে তাকে ছাড়াই স্কোয়াড সাজিয়েছেন খালিদ জামিল, এমন আভাস আছে দেশটির গণমাধ্যমে। তারপরও এই দলটাকে হালকা করে দেখার কোনো উপায় নেই, কারণ রাহুল ভেকে, সন্দেশ জিঙ্গান, সাহিল, মোহাম্মদ সানান, ব্রিসন ফার্নান্দেজরাও পরীক্ষিত ফুটবলার। বাংলাদেশের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে তাদের অনেকেরই, তাই তারুণ্য নির্ভর দল নিয়ে প্রথম জয়ের খোঁজে ব্লু টাইগার্স। বাংলাদেশের বিপক্ষে লম্বা সময় ধরে অপরাজিত ভারত ফুটবল, সেই আত্মবিশ্বাস নিয়েই লাল সবুজে ওরা। যদিও হোম ম্যাচে হামজাদের বিপক্ষে বেশ নড়বড়ে ছিল ব্লু টাইগার্স। এবার প্রতিপক্ষের মাঠে কতটা চ্যালেঞ্জ নিতে পারে দক্ষিণ এশিয়ার সফলতম দলটি, তাই এখন দেখার বিষয়। তাজিম খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 7,044 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচার, জড়িত 16 প্রতিষ্ঠান এবং 21 প্রভাবশালী সিআইডির তথ্য। অর্থ উদ্ধারের পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধে জোর দেওয়ার পরামর্শ।
আত্মীয় কিংবা জুৎসই পরিচয়ে ঢোকেন টার্গেট ফ্ল্যাটে, শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে হাতিয়ে নিতেন স্বর্ণালংকার টাকা। পুলিশের জালে 40 মামলার আসামি তানিয়া। এবং রাজনৈতিক অস্থিরতার সংকটে পোশাক শিল্প, নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শন স্থগিত ইউরোপীয় বায়ারদের। রফতানি স্বাভাবিক থাকলেও দাম কম পাওয়ার অভিযোগ বিজিএমইএর। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।